আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নোটস ক্লাস। আজকের ক্লাসে আমরা এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে ভলপনি ড্রামাটি সম্পর্কে জানবো এবং শিখব। তো আজকের ড্রামাটির নাম হচ্ছে ভলপনি। এটা টাইটেল দ্য ফক্স, ভলপনি অর দ্য ফক্স, যে কোনো একটা হইলেই হইল। তো এখন এটার রাইটার হচ্ছে বেন জনসন। তাহলে ভলপনির রাইটার কে? ভলপনি ড্রামার রাইটার হচ্ছে বেন জনসন। এই বেন জনসন কিন্তু শেক্সপিয়ারের সমসাময়িক। কার সমসাময়িক? শেক্সপিয়ারের। এবং শেক্সপিয়ারের পরেই তার অবস্থান, দ্বিতীয় অবস্থানে, এরকম আর কি। ওই তখনকার সময়ের মধ্যে সেই পিরিয়ড গুলোতে শেক্সপিয়ারের যেমন জনপ্রিয়তা রয়েছিল, যেমন নামডাক রয়েছিল, তার পরের অবস্থানেই মূলত বলা যায় বেন জনসনকে। তাহলে এই ড্রামাটির সেটিং কোথায়? ঠিক যেমন আমরা শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিসের সেটিং দেখেছিলাম ভেনিস শহরে, ইতালিতে, ঠিক এটারও ভলপনির সেটিংও কোথায়? ভেনিস, ইতালিতে। ওকে, এখানেও এক সংখ্যা কয়টি? 5টি। ওইটাতেও আমরা এক সংখ্যা কয়টি দেখেছিলাম? 5টি দেখেছিলাম। ওকে, আর এটা কি টাইপের একটা ড্রামা? এটা হচ্ছে কমেডি অর স্যাটিরিক্যাল। কেমন? কমেডি অর স্যাটিরিক্যাল অথবা কমেডি অফ হিউমার। তো কমেডি অফ হিউমার সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো। এখন আমরা জানবো ভলপনি সম্পর্কে। আর এই ভলপনি ড্রামাটি লেখা হয়েছে কত সালে? 1616 সালে। এবং পাবলিশ করা হয় কত সালে? 1607 সালে। তাহলে আমরা আরো একবার বলি, ভলপনির টাইটেল কি? ভলপনির টাইটেল হচ্ছে ভলপনি অর দ্য ফক্স। তাহলে এটার রাইটার কে? বেন জনসন। আচ্ছা, এটার সেটিং কোথায়? ভেনিস, ইতালি। ওকে, এটার জেনার কি? জেনার হচ্ছে কমেডি অর স্যাটিরিক্যাল। এক সংখ্যা কয়টি? 5টি। আর লেখা হয়েছে কত সালে? 1606 সালে এবং পাবলিশড হয়েছে 1607 সালে। এখন আমরা দেখব যে এই ভলপনি ড্রামাতে কে কে মুখ্য চরিত্র রয়েছে, মেইন ক্যারেক্টার্স কারা কারা রয়েছে। এখন আমরা দেখব মূল চরিত্রতে বা ক্যারেক্টার্স গুলো, মেইন ক্যারেক্টার্স গুলো কারা কারা। এখানে ভলপনি ড্রামার নামকরণেই প্রথমত যে ব্যক্তি সেন্ট্রাল ক্যারেক্টার রয়েছেন তিনি হচ্ছেন ভলপনি। তাহলে এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন কে? এই চরিত্রের প্রধান অভিনেতা হচ্ছে ভলপনি, ইনি হচ্ছেন সেন্ট্রাল ক্যারেক্টার। ওকে, এরপর রয়েছে মস্কা। কে রয়েছে? মস্কা। মস্কা কে? মস্কা হচ্ছে ভলপনির সার্ভেন্ট। মস্কা কে? ভলপনির সার্ভেন্ট। আর মস্কা অর্থ হচ্ছে ফ্লাই। ফ্লাই মানে মাসি। এখানে মস্কাকে অর্থাৎ ভলপনির সার্ভেন্টকে একজন মানে কেমন দক্ষ, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এরকম ব্যক্তিকে বোঝানো হয়েছে। যেমন মাসি আসলে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, খুব দ্রুততা, এইসব জিনিসকে মানে সূক্ষ্ম দৃষ্টিকে আসলে বোঝানো হয়েছে। তো মস্কাকে এজন্য আইডেন্টিফাই করা হয়েছে মাসি হিসেবে। আর প্রকৃতপক্ষে এই নাটকে মূলত মানুষকে তুলনা করা হয়েছে পশুর সাথে। মানুষকে তুলনা করা হয়েছে পশুর সাথে কারণ মানুষের আচার আচরণ, কর্মকাণ্ড যখন পশুদের মতো হয় তখন তাদেরকে পশু দ্বারা সংজ্ঞায়িত করাই আসলে সব থেকে উত্তম। তাই মানুষকে স্যাটারিক করতে বা ব্যঙ্গ করে তুলে ধরার জন্য মানুষের কর্মকাণ্ডকে এখানে উপকথাগুলো কাদেরকে নিয়ে বলা হয়েছে? মানুষের কথাগুলোকে পশু দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। যেমন আমরা প্রথমেই এটা বলেছি যে মস্কা একটা ব্যক্তি যে ছিল হচ্ছে ভলপনির সার্ভেন্ট, তাকে কি বলা হয়েছে? মাসি বলা হয়েছে। তো মাসি তো পশু পাখির মধ্যে পড়ে, তো তাকে ব্যঙ্গ করে কি বলা হলো? মাসি বলা হলো। ওকে, তাহলে ভলপনির সার্ভেন্ট কে? মস্কা। এদিকে ভল্টোর। ভল্টোর হচ্ছে কে? ভল্টোর হচ্ছে একজন ব্যক্তি যাকে বলা হচ্ছে ভলচার। কি বলা হচ্ছে? ভলচার। আর ভলচার কে? ভলচার হচ্ছে মূলত ভলচার হচ্ছে মূলত শকুন। তাহলে ভল্টোরকে কি দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে? ভলচার দ্বারা। কিন্তু তিনি ব্যক্তি জীবনে একজন কে ছিলেন? একজন অ্যাডভোকেট ছিলেন। এরপর রয়েছে কে? করবাসিও। করবাসিও একজন ওল্ড ম্যান। করবাসিও কেমন মানুষ ছিলেন? একজন বৃদ্ধ মানুষ ছিল। তাকে কোন পশুর সঙ্গে তুলনা করা হয়েছে? রেভেন। রেভেন মানে কি? দার কাক, বড় প্রজাতির যে কাকগুলো বোঝাচ্ছে তাকে বোঝাচ্ছে রেভেন। তাহলে ভল্টোর হচ্ছে শকুন, করবাসিও হচ্ছে দার কাক। আর এবার আসি করভিনো। করভিনো নামের যে ব্যক্তিটা রয়েছে তিনি একজন মার্চেন্ট, একজন ব্যবসায়ী বা একজন সওদাগর। তাকে বলা হচ্ছে ক্রো। তাকে কি বলা হচ্ছে? ক্রো মানে কাক। তাহলে সবাইকেই কিন্তু পশুর সঙ্গে তুলনা করা হচ্ছে।
প্রথমে ভলপুনিকে কিসের সঙ্গে, ফক্স, ফক্স মানে তো আমরা জানি শিয়াল, তো খ্যাক শিয়ালের সঙ্গে তুলনা করা হচ্ছে। এদিকে তার সার্ভেন্টকে ফ্লাই ম্যাসির সঙ্গে, ভল্টরকে শকুনের সাথে, করবাসিওকে দারকাকের সাথে, করভিনোকে কাকের সাথে। এবার আসি সিলিয়া। সিলিয়া হচ্ছে করভিনোর ওয়াইফ। সিলিয়াকে করভিনোর ওয়াইফ, ওয়াইফ অফ করভিনো। নেম মিনস হেভেন। তাহলে এই সিলিয়া নামের অর্থ কি? সিলিয়া নামের অর্থ হচ্ছে হেভেন। সিলিয়া নামের অর্থ হচ্ছে হেভেন। এবার আসি বোনারিও। বোনারিও হচ্ছে সন অফ করবাসিও। তাহলে বোনারিওকে, এই যে ওল্ড ম্যান, আমরা কাকে পেয়েছিলাম? ওল্ড ম্যানকে। এই ওল্ড ম্যানের পুত্রকে বোনারিও। আর করভিনো, এই যে করভিনো আর সিলিয়া, এরা দুজন হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। কে? এর হচ্ছে ওয়াইফ। এরা দুজন হচ্ছে মালিক আর সার্ভেন্ট। এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী। আর হচ্ছে করবাসিওর ছেলে হচ্ছে বোনারিও। তাহলে এর কে সন হচ্ছে বোনারিও। আর পেরিগ্রিন, পেরিগ্রিন আমরা দেখবো একজন ট্রাভেলার। পেরিগ্রিন অর্থই হচ্ছে ট্রাভেলার। আর এদিকে আরো দুইজন ক্যারেক্টার রয়েছে, স্যার পলিটিক উডবি, লেডি উডবি। এগুলো মূলত খুব একটা মুখ্য ভূমিকা রাখেনি, এরাও আসলে ট্রাভেলারই ছিল। তাহলে আমরা কি বুঝলাম? মেইন ক্যারেক্টার গুলো আরেকবার আলোচনা করা যাক। ভলফনিকে তুলনা করা হয়েছে খ্যাকশিয়ালের সঙ্গে, আর মস্কাকে হচ্ছে ফ্লাই ম্যাসির সঙ্গে। আর ভলপনির সার্ভেন্ট কে ছিল? মস্কা ছিল। ভল্টুর হচ্ছে কি? ভলচার, সেটা হচ্ছে কি? শকুন। তিনি কি ছিলেন? একজন অ্যাডভোকেট ছিলেন। এদিকে করবাসিওকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? র্যাভেনের সঙ্গে, যেটা হচ্ছে দারকাক। আর ইনি একজন ওল্ড ম্যান ছিলেন। আমরা মনে রাখবো করবাসিও নামটা কিন্তু সবার থেকে বড়। করভিনো, সিলিয়া, বোনারিও, পেরিগ্রিন, সবার থেকে বড় নাম হচ্ছে করবাসিও। আর করবাসিও যেহেতু বড় নাম, আমরা এভাবে মনে রাখতে পারি, যেহেতু একটা বড় নাম হচ্ছে করবাসিও, সে কারণে তিনার বয়সও অনেক বেশি। তো নাম বড়, বয়সও বেশি, তাহলে আমাদের মনে থাকবে তিনি একজন ওল্ড ম্যান, বয়স্ক ব্যক্তি। আর এবার রয়েছে হচ্ছে এই বয়স্ক ব্যক্তির আবার ছেলে রয়েছে, যেহেতু ওনার অনেক বয়স, ওনার তো ছেলে মেয়ে থাকতেই পারে, তো ওনার ছেলে হচ্ছে কে? বোনারিও। তাহলে আমাদের ক্লিয়ারলি মনে থাকবে। এবার আমরা বলবো করভিনো। করভিনো হচ্ছে কাকে তুলনা করা হয়েছে? ক্রোর সাথে, কাকের সঙ্গে। তিনি একজন কি ছিলেন? একজন ব্যবসায়ী ছিলেন, মার্চেন্ট ছিলেন। এরপর রয়েছে কে? সিলিয়া, এই করভিনোরই ওয়াইফ। আর সন্ত বোনারিও, সেটা আমরা জানি, ওই সব থেকে বড় নাম, ওল্ড ব্যক্তি, তার ছেলে হচ্ছে বোনারিও। আর পেরিগ্রিন হচ্ছে ট্রাভেলার। স্যার পয়েটিক উডবি, লেডি পলিটিক উডবি, এরাও হচ্ছে ট্রাভেলার। এখন আমরা দেখব মেইন ঘটনা কি, বিষয়বস্তু কি, এর আসলে সারসংক্ষেপ কি, নাটকটি আসলে কি বুঝিয়েছে। ভলপুনির আসলে মূল ঘটনাটা হচ্ছে, ভলপুনি দ্য ফক্স মানে এমন একজন ব্যক্তি ছিলেন যার আসলে খুবই লোভী ব্যক্তি, এবং তিনি সবসময় তার সম্পদগুলো অর্জন করেছেন অবৈধ উপায়ে, ইলিগাল ওয়েতে। আর তিনি তার সম্পদগুলো অর্জন করেছেন, এবং তিনি একজন রিচ ম্যান। পাশাপাশি তার কিন্তু কোনো উত্তরাধিকার নেই। আসলে তিনি বিবাহিত নন, তিনি একজন সিঙ্গেল মানুষ। আর তার শুধুমাত্র একজন সার্ভেন্ট রয়েছে, সেটাই হচ্ছে মস্কা। এছাড়া কিন্তু তার ফ্যামিলিতে আর কেউ নেই। তবে তিনি আসলে খারাপ চরিত্রের মানুষ ছিলেন, তাই তার উত্তরাধিকারীও হয়ে ওঠেনি। তিনি কি করতেন? তিনি যেহেতু রিচ পার্সন ছিলেন, তাই কি করতো, যে রাস্তার যে আসলে গরিব মহিলারা বা ভিক্ষুক টাইপের যে মহিলারা রয়েছে, তাদের সঙ্গে তার একটা ইল্লিগাল সম্পর্ক ছিল, এবং সেখানে তার আসলে অনেক সন্তানেরও জন্ম হয়েছে, যেমন আমরা ক্যাস্ট্রো নাম পেয়েছি। তো এতটা ঘটনার আসলে দরকার নেই। তো এই ছেলেগুলো আসলে প্রতিবন্ধী টাইপের, কেউ আসলে হয়েছে হিজড়া, আবার কেউ কারো শরীরের কোনো অঙ্গ নেই, এরকম টাইপের আর কি। তো উনি যেহেতু ভালো মানুষ না, সেহেতু তার হচ্ছে কোনো উত্তরাধিকারীও নেই, তিনি বিয়েও করেননি, ইল্লিগাল সম্পর্ক করেছেন, সব সম্পদও তিনি অর্জন করেছেন ইল্লিগাল ওয়েতেই। তো তিনি কি করতেন? এই বাচ্চাদেরকে সবসময় নাচাতেন, ঘুরে নিয়ে বেড়াতেন, বলতেন যে নাচো, বা তাদের থেকে তিনি আসলে মজা নিতেন। তো এরকম একজন ব্যক্তি আসলে শহরে বাস করতেন। তো তার চিন্তা ভাবনা ছিল যে আমার তো সম্পত্তি অনেক রয়েছে, তবে তার যে গ্রিডিনেস, তার লোভটা আরো বেশি ছিল। সে ভাবছিল যে আমি আরো কিভাবে সম্পদের অধিকারী হতে পারি বিনা পরিশ্রমে। তো বিনা পরিশ্রমে সম্পদের অধিকারী হওয়ার কথা যখন চিন্তা ভাবনা করলো, তখন সে অবশ্যই তার যে সার্ভেন্ট রয়েছে, যেহেতু একজনই মানুষ রয়েছে যার সঙ্গে সে কথাবার্তা বা আলোচনা শেয়ার করবে, কথা বলবে, তো তখন কি করে? মস্কার সঙ্গে আলোচনা করে যে আমি আরো সম্পদের অধিকারী হতে চাই, কিভাবে কি করা যায়। তো মস্কাকে তো আইডেন্টিফাই করা হয়েছে কি হিসেবে?
ফ্লাই হিসেবে। তো সে একজন মাসি, আসলে এ জায়গা ও জায়গা তার ঘুরে বেড়ানো, নোংরা জায়গাগুলো ঘুরে বেড়ানো, কোথায় কি নোংরা রয়েছে তার সন্ধান দেওয়া, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সেগুলো আসলে অবলোকন করা, এটাই তো ছিল তার মেইন কাজ। তো তখন আসলে মস্কা এবং ভলপনি, মালিক এবং সার্ভেন্ট দুজনে মিলে, মালিক চাকর দুজনে মিলে পরিকল্পনা করে যে লোভী মানুষ তো আমরাই একা না, লোভী মানুষ আরো অনেকে আছে। তো লোভী মানুষদেরকে, যারা সমাজে লোভী মানুষ যারা রয়েছে, তাদের মন আকর্ষণ করার জন্য আমাদের কিছু করতে হবে, তাহলে তারা লোভে পড়ে আসলে আমাদের সম্পদ বৃদ্ধিতে সহায়তা করবে। তখন তারা পরিকল্পনা করে যে আসলে তখন তারা পরিকল্পনা করে যে আমরা জানাবো সবাইকে যে ভলপনি অসুস্থ, ভলপনি অসুস্থ এবং মুমূর্ষু অসুস্থ, সে মৃত্যুর পথযাত্রী। তো এখন যেহেতু তার কোনো উত্তরাধিকারী নাই, তো সে চায় তার সম্পত্তি একজন যোগ্য কাউকে দিয়ে যেতে, অথবা কাউকে উত্তরাধিকারী বানাতে। তবে তাকেই সে সম্পত্তিগুলা দিয়ে যাবে শেষ মুহূর্তে, এই জীবনের এই শেষ পর্যায়ে, যে তাকে আসলে সন্তুষ্ট করতে পারবে, স্যাটিসফাইড করতে পারবে, তাকেই আসলে ভলপনি কি করবে, তার সমস্ত সম্পত্তিগুলো দান করে যাবে বা উত্তরাধিকারী বানিয়ে যাবে। তো এখন এই কথা কি করা হলো, ভলপনির সার্ভেন্ট মস্কা এই পরিকল্পনা করলো, বা দুজনে মিলেই করলো। আর মস্কা এই কথাটা অ্যানাউন্স করলো পুরা এলাকায়, পুরা এলাকায় এটাকে অ্যানাউন্স করা হলো, জানিয়ে দেওয়া হলো যে ভলপনি খুবই অসুস্থ, আর সে আর বাঁচবে না, সে সম্পত্তিগুলো একজনকে উত্তরাধিকারী করতে চায়, তবে সে যে তাকে এখন এই মুহূর্তে সন্তুষ্ট করতে পারবে, তাকেই সে সম্পত্তিগুলো দিয়ে যাবে। ব্যাস, এই কথাগুলো হিট করলো কাদের, যারা সমাজে বসবাসরত লোভী মানুষ, তাদেরই তো, যারা লোভী মানুষ তারাই তো অন্যের সম্পত্তি পেতে চায়। তো এখানে এখন মূল তিনজন গ্রিডি মানুষকে আমরা চিনবো, যারা হচ্ছে 3 লিগাসি হান্টার। লিগাসি মানে হচ্ছে উত্তরাধিকারী, হান্টার মানে শিকার করতে চায়। তো তারা হচ্ছে সম্পত্তিটাকে শিকার করতে চায়, কৌশলে সম্পত্তিটাকে নিতে চায়। তো এরকম তিনজন গ্রিডি ব্যক্তি যারা মোস্ট ইম্পর্টেন্ট এই ড্রামায়, সেই তিনজন হচ্ছে, এই যে নাম বলেছি তিনজন পশু, তিনজনকে কি দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে, পশুর সাথে সংজ্ঞায়িত করা হয়েছে। এই তিনজনকে ভল্টোর, করবাসিও, করভিনো। কে কে? ভল্টোর, করবাসিও, করভিনো। এই তিনজন হচ্ছে লিগাসি হান্টার, মানে এরা কি ভলপনির সম্পত্তিটাকে উত্তরাধিকার সূত্রে স্বীকার করতে চায়, পেতে চায়, ছিনিয়ে নিতে চায়। তো এরাই হচ্ছে মূলত তিনজন সমাজে বসবাসরত মেইন লোভী ব্যক্তি। আসলে লোভ সবারই মধ্যে কম বেশি রয়েছে। অনেকেই যখন এই পরিকল্পনাটা যখন শুনেছিল যে আসলে ভলপনি অসুস্থ, এরা সমাজের লোক তো কেউ জানতো না যে আসলে ভলপনি অসুস্থ না, এগুলা সে পরিকল্পনা করেছে সম্পদ বাড়ানোর জন্য, এই কথাটা কেউ জানতো না, শুধুমাত্র তার সার্ভেন্ট ছাড়া। তো যখন সবাই শুনেছিল, সবার মধ্যেই কিছু না কিছু লোভের জন্ম নিয়েছিল। তখন কেউ এসে ভলপনিকে তার হচ্ছে হাতে তৈরি করা ক্যাপ গিফট করেছে, আবার কেউ এসে গিফট করেছে তার বানানো কোনো খাবার, আবার কেউ এসে গিফট করেছে তার তৈরি করা রুমাল। মানে যার কাছে যা দামি ছিল, যে যত মানসিকতার লোভী আর কি, যার লোভ যত উচ্চতায়, তার গিফট গুলো তত উচ্চতায় হয়েছিল। তো তার মধ্যে এই তিনজন, ভল্টোর, করবাসিও, করভিনো। আমি আগেই বলেছিলাম করবাসিও নামটা সবার বড়, করবাসিও, আমাদের নামগুলো অনেক সময় ভুল হয়। তো করবাসিও হচ্ছে সব থেকে বড় নাম, তাই ইনি কি একজন ওল্ড ম্যান, একজন কি অ্যান ওল্ড ম্যান, তিনি একজন বয়স্ক মানুষ। ওকে, তো প্রথমে ভল্টোর কি দিয়েছিল, গোল্ড প্লেটের কিছু মানে দামি জিনিসপত্র দিয়েছিল ভলপনিকে। তো ভলপনির তো বেশ ভালোই হচ্ছিল, যেহেতু তার পরিকল্পনাই ছিল যে আমি সম্পত্তি আমার বৃদ্ধি করাবো। ব্যাস, সে তো সবার সবকিছু দামি দামি জিনিস পাচ্ছিল। আর করভিনো তাকে দিয়েছিল কি, পার্ল। কি দিয়েছিল? পার্ল, মুক্তা দিয়েছিল। এখন এরা তো এদের সাধ্য মতো সবকিছু দিচ্ছে। আর ইনি কিন্তু বলেছিলাম একজন কি ছিল, অ্যাডভোকেট ছিল। ভল্টোর কি ছিল, একজন অ্যাডভোকেট ছিল। আর করভিনো ছিল কি, একজন মার্চেন্ট। করভিনো ছিল কি, একজন মার্চেন্ট। আর এই বৃদ্ধ লোক, ইনি তো একজন বৃদ্ধ লোক ছিলেন, অ্যান ওল্ড ম্যান। তো এখন শুধুমাত্র এদের এগুলা গিফট পেয়েই আসলে ভলপনি সন্তুষ্ট ছিল না, ভলপনির আরো বেশি কিছু দরকার ছিল। আর সে তো অসুস্থও নয়, সে তো মারাও যাবে না যে তার সম্পত্তিগুলোর অন্য কেউ উত্তরাধিকারী হবে। তখন মস্কা কি করলো, মস্কা একটি বুদ্ধি আঁটলো। মস্কা এখন বলতে লাগলো যে
ভল্টুর হচ্ছে একজন কে ছিল, অ্যাডভোকেট ছিল। তো মস্কা এখন বলল ভলপনের নামে যেহেতু সে অনেক সম্পত্তি অনেকের সে আত্মসাৎ করেছে, তো অনেক ইল্লিগাল কাজ করেছে, তো এগুলোর অনেক কেস আসলে ছিল হচ্ছে কার, ভলপনের ছিল। যেহেতু খারাপ ব্যক্তি 2-4টা কেস কিন্তু তার ছিল, তো সেগুলা সামলাতো কে, এই যেহেতু ভল্টুর একজন কে ছিল, অ্যাডভোকেট ছিল, তো সে যেহেতু ভলপনিকে আসলে স্যাটিসফাই করতে চায়, তাই সে কি করতো, তার মিথ্যা কেসগুলো জিতিয়ে দিত সহজভাবে। আর এদিকে করবাসিওকে এখন মস্কা একটা খুবই খারাপ ভাবে উৎসাহিত করে একটা প্ল্যানে। করবাসিওকে বলে যে তুমি আসলে, আমি খেয়াল করে দেখেছি ভলপুনি যখন একদম মৃত্যুশয্যায় এখন পড়ে আছে, এরকম অবস্থায় সবসময় করবাসিনো অর্থাৎ তোমারই নামটাই সব থেকে বেশি বলে। তা আমার মনে হয় তোমাকেই আসলে ভলপুনি উত্তরাধিকার করবে, তবে তুমি তাকে আরো একটি উপায়ে সন্তুষ্ট করতে পারো। তো কি উপায় তখন জিজ্ঞেস করে করবাসিও। সেই বৃদ্ধ মানুষ হলে হবে কি, আসলে তার লোভটা কিন্তু অনেক উচ্চ পর্যায়ের। তো বলছে যে তাহলে তুমি এক কাজ করো, তোমার ছেলে, আমরা আগেই জেনেছিলাম, তাহলে করবাসিওর যে ছেলে, যে আমি এখানে লিখে দিয়েছি সন, কে সেটা, বোনারিও। করবাসিওর ছেলে বোনারিও, একটাই ছেলে। তো বলেছে তাহলে তোমার পুত্রকে অর্থাৎ তোমার ছেলে বোনারিওকে তুমি উত্তরাধিকার থেকে বঞ্চিত করে দাও, ডিসইনহেরিট করে দাও, আর তাহলে তখন ভলপুনি সন্তুষ্ট হয়ে তোমাকে সব সম্পত্তি লিখে দিবে। তো করবাসিও ভাবলো আসলে তো যদি দেখে যে আমাকে এতটা ভালোবেসে তার নিজের সন্তানকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে আমার নামে সকল সম্পত্তি লিখে দিচ্ছে, তাহলে তো সে অবশ্যই সেটাতে অনেক বেশি খুশি হয়ে কি করবে, করবাসিওর নামে সব লিখে দিবে। হ্যাঁ, করবাসিওর কথা অনুযায়ী, করবাসিও সেই পরিকল্পনা অনুযায়ী, মস্কার সেই ক্রিটিক্যাল পরিকল্পনা অনুযায়ী সে কি করলো, তার সন্তানকে সে কিন্তু উত্তরাধিকার থেকে বঞ্চিত করে সব সম্পত্তি লিখে দিয়েছে ভলপনির নামে। আর ভলপনির তো পরিকল্পনার বাস্তবায়ন খুব সুন্দরভাবেই হচ্ছে, সকল ধরনের গিফট পাচ্ছে, গোল্ড প্লেট পাচ্ছে, গোল্ড পাচ্ছে, পেয়ার্ল পাচ্ছে, আবার এদিকে হচ্ছে করবাসিওর সম্পত্তিও পেয়ে গেছে। খুবই ভালো। মস্কা কিন্তু শুধুমাত্র এতটুকু পরিকল্পনা করেই ক্ষান্ত নেই, সে এদিকে করবাসিওকে বলেছে যে তুমি সম্পত্তি লিখে দাও, ছেলেকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করো, পাশাপাশি বোনারিওকে মানে তার ছেলেকে গিয়ে আবার কি উল্টা বুঝিয়েছে দেখো তোমার বাবা তোমার থেকে আসলে সম্পত্তিকে তোমাকে বঞ্চিত করছে উত্তরাধিকার থেকে, আর সবকিছু ভলপনির নামে লিখে দিচ্ছে। মানে কি বলতেছে, মালিককে বলতেছে চোর আসবে, আর হচ্ছে চোরকে বলতেছে চুরি করো, চোরকে বলতেছে চুরি করো, মালিককে বলতেছে ধরো ধরো। মানে দুদিক থেকে সে একটা খুবই খারাপ সিচুয়েশন করতে চাচ্ছে। তো হ্যাঁ, বোনারিও তো আসলে টেনশনে পড়ে গেছে যে বাবা কেন আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো, আর ভলপনিকে কেন লিখে দিতে হবে। তো সে এটা নিয়ে খুবই হন্তদন্ত হয়ে আছে, এবং সে রওনা দিয়েছে কার উদ্দেশ্যে, দুর্গের উদ্দেশ্যে, যেখানে ভলপনি আসলে বাস করে, ওখানে রওনা দিয়েছে। ওকে, ভালো কথা। এখন ঘটনা হচ্ছে, সে যে শুধু করবাসিওকে উল্টাপাল্টা বুদ্ধি দিয়েছে তা নয়, মস্কা কিন্তু বাজে বুদ্ধি আরো কাকে দিয়েছে, আসলে হচ্ছে ভলপনিকেও দিয়েছে। কিরকম বুদ্ধি, সে বলতেছে যে আসলে আপনার একজন নারী সঙ্গ প্রয়োজন, আর আমি দেখেছি আমাদের এই অত্র এলাকার মধ্যে সব থেকে সুন্দরী প্লেজিং স্টার একজন নারী রয়েছে, সে হচ্ছে করভিনুর ওয়াইফ সিলিয়া। সে এতটাই সুন্দর, আসলে তার সৌন্দর্য ব্যাখ্যা করে বলা সম্ভব নয়। তো আমার মনে হয় এই নারী সঙ্গ আপনার দরকার রয়েছে। ব্যাস, ভলপনির মনে হলো আসলেই তো আমার একজন নারী সঙ্গ প্রয়োজন। তো সে কি করলো, গোপনে একজন ছদ্মবেশ ধারণ করে কোথায় চলে গেল, করভিনুর ওয়াইফকে সিলিয়াকে দেখার জন্য ভলপনি আর মস্কা দুজনেই ছদ্মবেশ ধারণ করে চলে গেল। আর সঙ্গে করে আসলে ভলপনি নিয়ে গিয়েছিল ওই যে তার যে আসলে ওই প্রতিবন্ধী যে বাচ্চাগুলো রয়েছে, এদেরকেও সাজিয়ে পাজিয়ে নিয়ে গিয়েছিল, পরিস্থিতিটাকে যেন কিছু কোনোভাবেই বোঝা না যায় সে এটা ভলপনি। তো ব্যাস, চলে গিয়ে সে এমন একটা পরিকল্পনা করেছে যে আমি একজন ঔষধ বিক্রেতা, একজন হকার টাইপের আর কি, যে আমি হচ্ছে ঔষধ নিয়ে আসছি, এটা সর্বরোগের ঔষধ, এক কথায় মহা ঔষধ। এই ঔষধটার নাম ছিল প্যানাসিয়া। তো এখন এইরকম সুবিধা পেলে কে না নিতে চাই, বলছিল যে যা কোনো একটা রুমাল বা কোনো একটা কিছু আসলে গিফট করলেই আমি এই ওষুধটা দিয়ে দিব। তো এই বলে সে কি করছিল, করভিনুর কিন্তু একদম ঘরের কাছে গিয়ে সে এগুলো বর্ণনা করতেছিল, মার্কেটিং করছিল এই ওষুধটাকে নিয়ে। তখন সিলিয়া কি করেছিল, জানালা দিয়ে দেখছিল যে হ্যাঁ কেউ একজন এসেছে ওষুধ বিক্রি করছে।
তো সে মনে করেছিল ওষুধটা নেওয়া দরকার। সে তো আর জানতো না কে ছদ্মবেশে আসছে, কার কি আসলে প্ল্যানিং, এসব সে কিছুই জানতো না। তো সে কি করেছিল, একটা রুমাল ফেলে দিয়েছিল জানালা দিয়ে। রুমালটা ফেলে দেওয়ার কারণে এখন হচ্ছে ভলপুনি তো ভালোভাবে সিলিয়াকে দেখতে পেলো, পাশাপাশি তার রুমালটাও পেলো। সে রুমালটা নিয়ে রুমালটাকে কিস করলো। তো রুমালটাকে যখন সে কিস করছিল সেই মুহূর্তে সিলিয়ার হাজব্যান্ড কে করভিনো সেটা দেখে ফেলেছিল যে একজন হচ্ছে মানুষ ওষুধ বিক্রি করতে এসেছে আর তাকে সিলিয়া রুমাল ফেলে দিচ্ছে, আর সেই রুমাল তুলে তিনি আবার কি করছে, সেটাতে কিস করতেছে। এটা দেখে তার কাছে প্রচন্ড খারাপ লেগেছে। অ্যাজ এ হাজবেন্ড সে সিলিয়াকে অনেক বকাবকি করেছে। আর হচ্ছে ভলপনিকেও, সে তো আর জানে না যে এটা ভলপনি এক ছদ্মবেশে এসেছে, জানলে হয়তো বা মারতো না, কারণ সে অলরেডি একজন লিগাসি হান্টার, সেও ভলপনির সম্পত্তির অধিকারী হতে চায়, সে অলরেডি অনেক কিছু এই যে পেয়ার দিয়েই ফেলেছে। তো সে তো জানতো না, যেহেতু ভলপনি ছদ্মবেশ ধরেছিল সে তাকে একদম তাড়িয়ে দিয়েছে, এক কথায় বলা যায় যে একদম পিটানোর উপক্রম আর কি, পিটিয়ে তাড়িয়ে দিয়েছে এরকম। তো ভলপনি কোনো রকম চলে এসেছে, এসে তো সে মুগ্ধ, সে সিলিয়াকে দেখে একদম মানে মুগ্ধ হয়ে গেছে যে এত সুন্দর রমণী, তাকে আমার এখন চাই। মস্কা বলতেছে যে হ্যাঁ আমি তো আপনাকে বলছিলামই যে এতটাই সে সুন্দর। তো এখন কিভাবে সিলিয়াকে আসলে নিজের উপভোগের বা উপভোগ করার জন্য পাওয়া যায়, তো এখন এই তো প্ল্যান করতে হবে। তো মস্কা এখন আসেই তো মস্কা প্ল্যানের জন্য। তো মস্কা কি করেছে, এখন সে করভিনোর কাছে গিয়েছে। করভিনোর কাছে গিয়ে সে বলতেছে যে আসলে আমি, যেমন সে ইতিপূর্বে ভলচারকে বলেছে, ভল্টোরকে বলেছে, ঠিক সেভাবে যে করবাসিওকে বলেছে যে ছেলেকে ইনহেরিট করো, কুবুদ্ধি দিয়েছে যেরকম, ঠিক সেভাবে করভিনোকেও সে কুবুদ্ধি দিচ্ছে। সে বলতেছে শুনো, আসলে যখন সে মৃত্যুসজ্জায় এখনকার মতো সে সিরিয়াস পর্যায়ে রয়েছে অসুস্থতার, তো তার হচ্ছে একজন নারী সঙ্গ পেলে সে কিছুটা সুস্থ হবে। আর সুস্থ হওয়া মানে কি, সন্তুষ্ট হওয়া, তাহলে তোমাকেই সে সম্পত্তির অধিকারী করে দিবে। মানে সে বোঝাচ্ছিল যে সিলিয়াকে এক রাতের জন্য তাকে হচ্ছে কার কাছে পাঠাতে হবে, ভলপুনির কাছে। সেটা কাকে বলতেছিল, সিলিয়ারই হাজব্যান্ড করভিনোকে বলছিল। তখন করভিনো তো খুবই লোভী মানুষ, সে হ্যাঁ ঠিক আছে আমার ওয়াইফকে দিতে হবে, কোনো ফ্যাক্ট না তার কাছে, এটা কোনো কিছুই না। সম্পত্তি আর লোভের কাছে তার মানে অস্থিমজ্জায় আসলে লোভটা ধরে গিয়েছিল, যে তার এটাও মনে হচ্ছিল যে আমি নিজের ওয়াইফকে একজনের কাছে বেড শেয়ার করতে দিয়ে আসবো। সে বলছে ওকে ফাইন, আমি দিয়ে আসবো, কোনো ব্যাপার না, তাও আমাকে উত্তরাধিকারী যেন করা হয়। বেশ ভালো কথা। সিলিয়া কিন্তু এসব কিছুই জানতো না, তাকে বলা হয়েছে যে আমাদেরকে ভলপুরি দাওয়াত করেছে, তো সেজন্য তার বাসায় যেতে হবে। সিলিয়া অ্যাজ ইউজুয়াল চলে গেছে সুন্দর করে, সে যে গহনা পরে, সে আসলে ওকে আসলে বলেও দেওয়া হয়েছে যে তুমি সুন্দর করে সাজো, এত মানে একজন রিচ পার্সনের বাসায় আমরা দাওয়াতে যাচ্ছি, নিজের তো একটা প্রেস্টিজ আছে। তো সুন্দরভাবে সাজগোজ করে সেখানে চলে গিয়েছে। যাওয়ার পরে সেখানকার দৃশ্যটা একেবারেই আলাদা। সেখানে তার হাজবেন্ডই তাকে রেখে চলে আসতেছে। আসার পরে এখন ভলপনি এখন তাকে সোজাসুজি বলতেছে যে আমি আসলে তুমি আমার সঙ্গে একটা রাত বেড শেয়ার করো, আমি তোমাকে আমার সবকিছু লিখে দিব। কিন্তু সিলিয়া একজন গুড ক্যারেক্টার ছিল। কি ছিল? গুড ক্যারেক্টার ছিল। এই আমরা যে নাটকটা পড়তেছি, এই নাটকের মধ্যে সবাই কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু খারাপ ব্যক্তি, সবাই লোভী ব্যক্তি, তাই তাদেরকে পশুর সঙ্গে তুলনা করে ব্যঙ্গ করা হয়েছে। কিন্তু এখানে দুইজন আসলে গুড ক্যারেক্টার্স রয়েছে। একটা হচ্ছে সিলিয়া, আরেকটা হচ্ছে বোনারিও, সেটা হচ্ছে করবাসিওর ছেলে। এরা দুজন কিন্তু গুড ক্যারেক্টার। তো সিলিয়া কোনোভাবেই রাজি না, একজন পরপুরুষের সঙ্গে সে কেন বেড শেয়ার করবে, সে রাজি না। তখন তাকে সম্পত্তির লোভ দেখালেও সে রাজি হলো না। তো বাধ্য হয়ে কি করলো, এখন ভলপনি তার উপর ফোর্স করা শুরু করলো। এই মুহূর্তে এসে উপস্থিত কে? বোনারিও, করবাসিওর ছেলে। কারণ করবাসিওর ছেলেকে মস্কা অলরেডি বলে দিয়েছে যে তুমি গিয়ে শুনে আসো তো ভলপনিকে কেন তোমার বাবা সব সম্পত্তি দিয়েছে, কেন তোমাকে আসলে ইনহেরিট করা হয়েছে, তুমি সেটা তোমার খোঁজ নেওয়া তো উচিত ছেলে হিসেবে। আর সে তো অবশ্যই খোঁজ নিতে আসবে। তো সে এসেই দেখে যে আসলে সিলিয়ার সঙ্গে ভলপনি কেমন একটা বাজে আচরণ করছে, অশালীন, তাকে আসলে রেপ করার চেষ্টা করতেছে, ফোর্স করতেছে। এই অবস্থাটা দেখে বোনারিও একটা গুড ক্যারেক্টার যেহেতু, সে চুপ করে থাকতে পারেনি। সে ওই জায়গায় উপস্থিত হয়ে আসলে রক্ষা করে সিলিয়াকে, এবং ভলপুনি কিছুটা আসলে আহতও হয়। ভলপুনি অনেকটা মারপিট খেয়েছে অলরেডি। কার হাতে? বোনারিওর হাতে। আচ্ছা, করে এখন এই পর্যায়ে তো ঘটনাটা খুবই জটিল অবস্থায়। এই পর্যায়টা এখন কোথায় উঠেছে? কোর্টে উঠেছে।
কোর্টে উঠেছে এখন। বোনারিও বলছে যে আসলে সিলিয়ার সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করা হচ্ছিল, সিলিয়াও বলতেছে, কিন্তু কোনোভাবেই তাদের কাছে সেরকম কোনো প্রমাণ ছিল না, এটা প্রমাণিতও হলো না। উল্টো এটা প্রমাণ হলো যে বোনারিও আর সিলিয়ার মধ্যে একটা অবৈধ সম্পর্ক রয়েছে, ইললিগাল রিলেশনশিপ রয়েছে এদের মধ্যে। তো এরা তো আরো বেশি মানে হতবাক যে অন্যায় তো এরা করেইনি, আবার অন্যায়ের যে এরা প্রতিবাদ করতে গিয়ে নিজেরাই অন্যায়ের শিকার হয়ে বসে আছে। ব্যাস এখন তো ভলপনির পরিকল্পনা সবসময় জিতে যাচ্ছে। ভলপনি সবসময় তার খারাপ চিন্তা ভাবনাগুলো বাস্তবায়ন হচ্ছে, মস্কাও খুব খুশি। তো এরা যখন কেসে জিতে গেল, খারাপ ভাবে অন্যায় ভাবে কেসে যখন জিতে গেল, তখন এদের কি ভাব আরো অনেক বেশি বেড়ে গেছে, ভাব বেড়ে গেছে। তো লোভ এমন একটা জিনিস, লোভ আসলে মানুষকে একদম একদম ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করে দেয় এবং ধ্বংসই করে ফেলে। ওই কথাই আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তো এদের লোভের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে এরা এখন ভাবতেছে যে আমাদের আসলে আরো বেশি সম্পত্তি দরকার, আরো বেশি সবকিছু দরকার। তো এখন সে ঘোষণা করতে চাচ্ছে যে মস্কা, সব প্ল্যানিং এ কিন্তু মস্কা মেইন। তো মস্কা এখন বলতেছে ভলপনিকে যে আপনি তাহলে ট্রাই করুন, যে আপনি মারা গেছেন, আপনি মারা গেছেন, এই ঘটনাটা আমি সবাইকে অ্যানাউন্স করে দেব। ন্যানো আর হচ্ছে ন্যানো আরেকজন হচ্ছে ক্যাস্ট্রন, এদের হাতে কি করে দেয় সব, মানে পুরা এলাকায় আসলে জানানো হয় যে কে মারা গেছে, ভলপনি মারা গেছে, ভলপনি মারা গেছে। আর সম্পত্তির সম্পূর্ণ অধিকারী করা হয়েছে কাকে, মস্কাকে। তারা মূলত এই যে মারা যাওয়ার ঘটনাটা প্ল্যানিং করেছিল, কেন করেছিল, যে দেখা যাক দেখি ভলপনি মারা গেলে কে কেমন আচরণ করে, কি হয়, মানে এরা মজা নিতে চেয়েছে। ভলপনি আর মস্কা দুজনে এটা দ্বারা মজা নিতে চেয়েছে। এতদিন পর্যন্ত ঠিকই ছিল, যদিও বা অনুচিত কাজ, লোভের পরিমাণটা তাও বুঝি একটু লিমিটেড ছিল, কিন্তু এবার একেবারে আনলিমিটেড লোভ হয়ে যাওয়ার কারণে এরা মজা দেখতে চায় যে ভলপনি মরে যাওয়ার পর কি অবস্থা হতে পারে, লিগাসি হান্টার্সরা কি করবে, এরা মজা দেখতে চায়। মজা দেখতে গিয়ে এরা ঘোষণা করে দিয়েছে কি, যে ভলপনি মারা গিয়েছে। তো ভলপনি মারা গিয়েছে এই কথা তো একদম মানে পুরা এলাকায় শোরগোল হয়ে গিয়েছে, ভলপনি মারা গিয়েছে, ওকে ভালো কথা। লিগাসি হান্টার্সরা যে এত কিছু করলো, সন্তানকে ডিসইনহেরিট করে ফেলেছে, কেউ ওয়াইফকে পর্যন্ত দিয়ে এসেছিল, কেউ তার মিথ্যা কেসগুলো জিতিয়ে দিয়েছিল, তো তাদের তো মাথায় এবার আকাশ ভেঙে পড়ছে। এরা এখন জানতে চায় যে সম্পত্তির অধিকারী তাহলে কাকে করা হয়েছে। তখন তারা একদম চলে আসে মস্কার কাছে। মস্কার কাছে এসে তারা একদম জানতে পারে যে সকল সম্পত্তি মস্কাকে দেওয়া হয়েছে। তো মস্কাকে যখন দেওয়া হয়েছে জানা যায়, তখন তো তারা আরো বেশি অনেক বেশি ক্রুদ্ধ হয়ে যায় যে না, আমরা এত কিছু করছি, মস্কাকে কেন দিবে। যখন এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তখন কোর্টে ওঠে। আবার বিষয়টা কোথায় ওঠে, কোর্টে ওঠে। কোর্টে উঠে এরা সবাই কেস করতে শুরু করে যে না, আমরা এটা মানি না, সম্পত্তির অধিকারী এ বলতেছে আমি হব, করভিনো ভল্টর বলতেছে আমি হব, করবাসিও বলতেছে আমি হব, করভিনো বলতেছে আমি হব। তো এরকম যখন খারাপ পরিস্থিতির সৃষ্টি, একে অপরের বিরুদ্ধে কেস টেস করা হয়ে গেছে, ভলপনির বিরুদ্ধে কেস করা হয়ে গেছে, তখন সেই ব্যাপারটা কোথায় উঠছে, কোর্টে উঠছে, বিচারের সম্মুখীন হয়েছে বিষয়টা। তো এখনো মস্কা ভলপনিকে বলেই যাচ্ছে যে আপনি ছদ্মবেশেই থাকেন, আপনি মারা গেছেন, এটাই বজায় থাকুক, এখন তাছাড়া উপায় নাই, দেখি এখনো কি হয়, কি হয়, তো মজাই দেখতে চেয়েছে। তারপরে হ্যাঁ, কোর্টে উঠেছে, বিচার একদম বসেছে। বসার পরে এখন যেহেতু বলা হয়েছে যে ভলপনি মারাই গিয়েছে, যদিও ভলপনি জীবিত সেখানে ছদ্মবেশে উপস্থিত, কিন্তু সেটা তো বলা যাচ্ছে না, যেহেতু আগে থেকে ঘোষণা করা হয়েছে সে মারা গেছে। তো যখন মারা গেছে, তখন মস্কা বলে সম্পত্তি সব আমার নামে আছে, সম্পত্তি সব আমার নামে দিয়ে গেছে, আমি এর উত্তরাধিকারী। এখন তো কিছু করার নেই, সম্পত্তি যদি দিয়েই থাকে তাহলে তো এটা আর কেউ পাবে না, তখন লিগাসি হান্টার্সরা আর বলার কিছু নেই। কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ভলপনি। কারণ ভলপনির সম্পত্তি, সে তাকে অলরেডি মৃত ঘোষণা করা হয়েছে, আবার মস্কা সরাসরি বলতেছে সম্পত্তি আমার নামে। তার মানে কি, ভলপনি সব থেকে ক্ষতিগ্রস্ত। লিগাসি হান্টার্সরা কিছু পেল না, নাই পাক, কিন্তু তার নিজস্ব সম্পত্তিগুলো কার কাছে চলে যাচ্ছে, সার্ভেন্টের কাছে চলে যাচ্ছে, সে তো তাকে দিতে চায়নি। কিন্তু মস্কার প্ল্যানিংটা ছিল, মস্কাই আসলে সম্পত্তিগুলা পেতে চায়। সে মনে করতো যে আসলে ভলপনির কিছু হয়ে গেলে সে আমাকেই সবকিছু দিয়ে যাবে। তো সেই জায়গা থেকে সে কৌশলে সবকিছু তার নামে ঘোষণা দিয়ে দিচ্ছে। তো বাধ্য হয়ে ভলপনি কি আর ছদ্মবেশে থাকতে পারে, তার সম্পত্তি চলে যাচ্ছে, আবার তাকে মৃতও ঘোষণা করা হচ্ছে, তাহলে তো সে কোনোদিন আর ফিরে এসে বলতে পারবে না আমি বেঁচে আছি, আমার সম্পত্তি আমারই আছে, এগুলা বললে তো আর পরে কেউ মেনে নিবে না। তখন সে বাধ্য হয়ে ছদ্মবেশ ছেড়ে বলে ওঠে যে আসলে ভলপনি বেঁচে আছে।
তখন সকলে তো দেখে অবাক, তার মানে সে সব সময় মিথ্যার আশ্রয় নিয়েছে। তখন সে সবকিছু স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ, আমি আসলে সব দোষ করেছি, আমি লিগাসি হান্টারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমি কি করেছিলাম, আমি আসলে অসুস্থতার ভান ধরেছিলাম, তারপর আমি যে মারা গেছি এটাও ভান ধরা হয়েছে, মস্কা এখানে আমাকে সব প্ল্যানিং এ সাহায্য করেছে। আর কে কি আসলে করেছিল, অ্যাডভোকেট তার মিথ্যা কেসগুলো জিতিয়ে দিয়েছে, ওল্ড ম্যান ইচ্ছে করে তার সন্তানকে কি করেছে, ডিস ইনহেরিট করেছে, আর এই মার্সেন্ট করভিনো ইচ্ছে করে তার ওয়াইফকে আমার কাছে দিয়ে গিয়েছে। সব প্ল্যানের জন্য আমি আর হচ্ছে মস্কা, আই মিন ভলপনি এবং মস্কা দুজনেই দায়ী। তো এটা যখন কোর্টে রিভিল হলো, আবার এটাও রিভিল হলো যে বোনারিও আর সিলিয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই, তারা উভয়ই গুড ক্যারেক্টার্স, এগুলা যখন প্রমাণিত হলো তখন ট্রায়ালে কি হলো, শাস্তি হলো। কার কি শাস্তি হলো এখন আমরা দেখব। ট্রায়ালের সত্য যখন প্রকাশিত হলো তখন অবশ্যই তো শাস্তির আওতায় আসতে হবে, এতগুলা কুকর্ম এতগুলা পাপ, তাহলে অবশ্যই তো শাস্তি পেতেই হবে। প্রথমত শাস্তি দেওয়া হলো, ভলপনির জন্য শাস্তি নির্ধারণ করা হলো কি, ভলপনিকে জেলে দেওয়া হলো। ভলপনিকে জেলে দেওয়া হলো, সে আজীবন কোথায় থাকবে, জেলে থাকবে। আর তার সকল সম্পত্তিগুলো, যে সম্পত্তি রয়েছে, ভলপনির সকল সম্পদগুলাকে দান করে দেওয়া হলো কোথায়, একটা হসপিটালে। কোথায়, হসপিটালে, যেখানে ইনকিউরেবল পার্সন গুলো রয়েছে, পেশেন্টস গুলো রয়েছে, যারা আসলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাদের চিকিৎসার জন্য তার সম্পত্তিগুলো দান করে দেওয়া হয়। তারপর এই যে যে ভল্টোর ছিল, যার আসলে যাকে বলা হতো ভলচার, শকুনের সাথে তুলনা করা হয়েছে, তিনি কি ছিলেন, অ্যাডভোকেট ছিলেন। তো তিনি তো তার উকিলাতি পেশাটাকে বাজেভাবে ইউজ করেছেন, মিথ্যা কেসগুলো জিতিয়ে দিয়েছেন, একজন খারাপ ব্যক্তির পক্ষে উকালতি করেছেন। তাই কি করা হলো, তার লাইসেন্সটা কি করা হলো, বাতিল করা হলো। তার যে বার কাউন্সিলের যে লাইসেন্স ছিল সেটাকে বাতিল করা হলো। আর এই ওল্ড ম্যান, বৃদ্ধ বয়সে, তার আসলে বাংলা কথায় বলতে গেলে তার এক পা অলরেডি কবরে চলেই গেছে, এমন একটা পার্সন, সে কি করেছে, তার ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। তো তার শাস্তি কি দেওয়া হলো, যে তার সকল সম্পত্তিগুলো কি করতে হবে, তার ছেলেকে দিয়ে দিতে হবে, তার সকল সম্পত্তি ছেলেকে দিয়ে দিতে হবে। এরপর তাহলে এর কি হলো, অ্যাডভোকেটের লাইসেন্স বাতিল হলো, এর সম্পত্তি একে সব দিয়ে দিতে হলো, ছেলের সম্পত্তি ছেলেকে সব দিয়ে দিতে হলো। আর করভিনোর জন্য যে শাস্তিটা বরাদ্দ হলো সেটা হচ্ছে, সিলিয়ার মতো একটা ভালো নারী, তার ওয়াইফ, সে নিজের ওয়াইফকে মর্যাদা দিতে না পারায় তাকে, এরকম একটা স্ত্রীকে সে অন্যের বেড শেয়ার করতে পাঠিয়ে দিচ্ছিল, এরকম যার মানসিকতা, সে আসলে এই স্ত্রীর স্বামী হবার যোগ্য নয়। তাই তাকে বলা হলো যে ডিভোর্স দিতে, কি করতে হবে, সিলিয়াকে ডিভোর্স দিতে হবে। এবং সিলিয়ার বাসা থেকে কিছু যৌতুক নিয়েছিল করভিনো, সেই টাকা, যে পরিমাণ টাকা নিয়েছিল তার 3 গুণ টাকা তাকে ফেরত দিতে হবে, ফেরত দিয়ে তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দিবে। এখন পরবর্তীতে কি করবে সেটা হচ্ছে সিলিয়ার পার্সোনাল ব্যাপার। এই হচ্ছে মূলত আজকের ভলপনির বিষয়। তাহলে আমরা ভলপনি থেকে জানতে পারলাম, মানুষের কর্মকাণ্ড যখন পশুর মতো হয়ে যায় তখন তাদেরকে পশুর দ্বারাই সংজ্ঞায়িত করে, মানুষের আচরণকে ব্যঙ্গ করার জন্য পশু দ্বারা সংজ্ঞায়িত করে এই নাটকটি নির্মিত হয়েছে। এই নাটকটি সেই সময় অত্যন্ত জনপ্রিয় একটি নাটক ছিল। তাহলে আমরা আরো একবার সুন্দর করে বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, ভলপনির টাইটেল হচ্ছে দ্য ফক্স, মানে ভলপনিকে তুলনা করা হয়েছে শিয়ালের সাথে, আর ভল্টোরকে ভলচার, শকুনের সাথে, করবাসিওকে র্যাভেনের সঙ্গে, দারকাকের সঙ্গে, করভিনোকে ক্রোর সঙ্গে। আচ্ছা, এরা 3 জন হচ্ছে কে, লিগাসি হান্টার। আর মস্কা হচ্ছে ফ্লাই, মাসির সঙ্গে। তো মস্কাকেও শাস্তি দেওয়া হয়েছিল, অবশ্যই মস্কা যেহেতু প্ল্যান করেছিল, তো মস্কাকে শাস্তি দেওয়া হয়েছিল সশ্রম কারাদণ্ড। মানে সে জেলে থাকবে, জেলে পাঠানো হয়েছে, সে ওখানেই হার্ড ওয়ার্ক করবে, ওখানে সে নিজে কর্ম করবে, চলবে, এরকম আর কি। তো ওনার শাস্তিটাও যথেষ্টই ছিল। তাহলে সবাই এই 3 জনকে, ভল্টোর, করবাসিও, করভিনো, এরা হচ্ছে লিগাসি হান্টার ছিল। আর সিলিয়া করভিনোর ওয়াইফ ছিল, আর হচ্ছে বোনারিও কে ছিল, করবাসিওর ছেলে ছিল। তাহলে লিগাসি হান্টার, ভলপনি আর মস্কা তাদের যোগ্য শাস্তিটাই পেয়ে গেছিল, এবং সত্যটা রিভিল হয়ে বোনারিও তার বাবার পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হয়েছিল, এবং সিলিয়া এই ধরনের অযোগ্য স্বামী থেকে আসলে তালাক প্রাপ্ত হয়েছিল। তো আমরা এটা থেকে শিখলাম, লোভ আসলে কখনোই ভালো নয়। আর সেই সময়ের, সমসাময়িক সময়ের যে আসলে সমাজের চিত্র, সেটা সুন্দরভাবে তুলে ধরেছেন বেন জনসন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।